প্রিয় দর্শক, তুর্কমেনিস্তানের এই অজানা ইতিহাস নিয়ে 3টি পর্ব সাজিয়েছি। আজ দেখব 3য় পর্ব। চলুন শুরু করা যাক। উত্তর তুর্কমেনিস্তানে রয়েছে আমু দরিয়া নদী। একসময় এই নদী ছিল সেই প্রধান কারণ, যার চারপাশে শহর ও সভ্যতার জন্ম হয়েছিল। গ্রিক ভূগোলে এর নাম ছিল অক্সাস। পারস্যের কবিতা এবং চীনের সাম্রাজ্যিক বাণিজ্য মানচিত্রেও এই নদীর উল্লেখ গুরুত্বপূর্ণভাবে রয়েছে। প্রায় 3000 বছর ধরে এই নদীই ছিল মধ্য এশিয়ার সভ্যতার প্রধান জীবনরেখা। মহান আলেকজান্ডার পূর্ব দিকে অভিযানের সময় এই নদী অতিক্রম করেছিলেন, আর চেঙ্গিস খান পশ্চিমমুখী অভিযানের সময় এটিকে একটি গুরুত্বপূর্ণ সীমারেখা হিসেবে ব্যবহার করেছিলেন। ঐতিহাসিক সিল্ক রোডের উত্তর শাখা প্রায় 1000 কিলোমিটার জুড়ে এই নদীর তীর অনুসরণ করে আজকের উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান অতিক্রম করেছিল। কিন্তু আজ আমু দরিয়া নদী তার অতীতের তুলনায় মাত্র প্রায় 20% পানি বহন করে। আসলে নদীটি নিজে ছোট হয়ে যায়নি, তার পানি অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে। 1954 সালে সোভিয়েত প্রকৌশলীরা আমু দরিয়া নদীর পানি পশ্চিম দিকে প্রবাহিত করার কাজ শুরু করেন। এই পানি কারাকুম খাল দিয়ে প্রবাহিত করা হয়। 1375 কিলোমিটার দীর্ঘ এই খালটি বিশ্বের দীর্ঘতম সেচ খাল। এর উদ্দেশ্য ছিল তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের বিস্তীর্ণ তুলার ক্ষেতে সেচের পানি সরবরাহ করা। সরকারি হিসাব অনুযায়ী এই প্রকল্প ছিল সফল। বিশাল মরুভূমির অঞ্চল কৃষি উৎপাদনের উপযোগী জমিতে পরিণত হয়। বিশাল বিশাল মরুভূমি কৃষি উৎপাদনের উপযোগী জমিতে পরিণত হল। তুলা হয়ে উঠল লাভজনক রপ্তানি ফসল, যা বিশ্ববাজারে পৌঁছাতে শুরু করল। সোভিয়েত ইউনিয়নের 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনার হিসাব বলছিল অর্থনীতি এগিয়ে যাচ্ছে, উৎপাদন বাড়ছে। কিন্তু সেই হিসাবের খাতায় একটি বিষয় কখনো লেখা হয়নি: প্রচণ্ড গরমে বাষ্প হয়ে উড়ে যাওয়া বিপুল পরিমাণ পানি। আবার কংক্রিটবিহীন খালের তলদেশ দিয়ে মাটির নিচে চুইয়ে নষ্ট হয়ে যাওয়া পানির পরিমাণও কোনো হিসাবেই ধরা পড়েনি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় পর্যন্ত আমু দরিয়া নদীর স্বাভাবিক পানি প্রবাহ তার আগের তুলনায় অনেক কমে গিয়েছিল। আর যে আরাল সাগরকে এই নদী একসময় জীবিত রাখত, সেটিও তখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। 1960 সালে আরাল সাগরের আয়তন ছিল প্রায় 68,000 বর্গ কিলোমিটার, যা প্রায় আয়ারল্যান্ডের সমান। সে সময় এটি ছিল বিশ্বের 4র্থ বৃহত্তম হ্রদ। কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিশাল তুলা চাষের জন্য এর উৎস নদীগুলোর পানি এত ব্যাপকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল যে 2007 সালের মধ্যে আরাল সাগরের দক্ষিণ অংশ সম্পূর্ণ শুকিয়ে যায়। আর পূর্ব দিকের অংশ, যা এখনও আমু দরিয়ার অবশিষ্ট পানির ওপর নির্ভরশীল ছিল, তাও সংকুচিত হয়ে তার মূল আয়তনের 10%-এরও কমে নেমে আসে। অবশিষ্ট থাকে শুধু বিস্তীর্ণ লবণাক্ত সমতল ভূমি এবং মরিচা ধরা পরিত্যক্ত জাহাজের কাঠামো। যে বন্দরে একসময় জাহাজ বিরত, আজ সেখানে মরিচা ধরা জাহাজের খোল শুধু শুকনো মাটির ওপর পড়ে আছে। আর পুরো অঞ্চলের জলবায়ুও স্থায়ীভাবে বদলে গেছে। গ্রীষ্ম আরও উষ্ণ হয়েছে, শীত আরও কঠোর হয়েছে। শুকিয়ে যাওয়া হ্রদের তলদেশ থেকে ওঠা ধূলিঝড়ে কীটনাশকের বিষাক্ত অবশিষ্টাংশ ভেসে বেড়ায় 4টি দেশের বিভিন্ন জনপদের ওপর। এই ধুলা শুধু বালু নয়, এটি বহু বছরের পরিবেশগত ক্ষতির নীরব সাক্ষী। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না। তুর্কমেনিস্তানের দাসবুজ প্রদেশটি সেই বদ্বীপ অঞ্চলে অবস্থিত, যেখানে একসময় আমু দরিয়া নদী প্রবাহিত হয়ে আরাল সাগরে মিশে যেত। আজ সেই ভূমি সমতল এবং প্রতিটি দশকের সঙ্গে আরও একটু করে শুষ্ক হয়ে উঠছে। রাজধানী থেকে অনেক দূরে হওয়ায় এই অঞ্চলের পরিবর্তনও যেন খুব কম মানুষের নজরে আসে। এখানে এমন কোনো প্রশাসন নেই যা দ্রুত এসে এই সংকটের সমাধান করতে পারে।
এই অঞ্চলে এমন জেলে সম্প্রদায় রয়েছে যারা গত ৪০ বছর ধরেই সমুদ্রই দেখেনি। তাদের মাছ ধরার নৌকাগুলো এখন স্থলভাগেই আটকে আছে। এর কিছু নৌকায় এখনও পুরনো রঙের প্রলেপ অক্ষত রয়েছে, যেন তারা আজও পানিতে নামার অপেক্ষায় আছে। সাবেক উপকূলের কাছাকাছি একটি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এখনও মাছের একটি বড় চিত্রাঙ্কন দেখা যায়। এটি আঁকা হয়েছিল সেই সময় যখন সমুদ্র এতটাই কাছে ছিল যে শিশুদের দৈনন্দিন জীবনের অংশ ছিল। ছবিটি আজও টিকে আছে কারণ সেটি মুছে ফেলার প্রয়োজন কেউ কখনো মনে করেনি সেটিকে ঢেকে দেওয়ার মতো এতটা গুরুত্বপূর্ণ কিছু এটি নয়। তাই ছবিটি আজও অতীতের এক নীরব স্মৃতি হয়ে রয়ে গেছে। এখানকার অবকাঠামোর বেশিরভাগই সোভিয়েত যুগের। সেগুলোকে কেবল যতটুকু দরকার ততটুকুই রক্ষণাবেক্ষণ করা হয়, শুধু চালু রাখার জন্য। ১৯৫৪ সালে মস্কোতে নেওয়ার সিদ্ধান্ত এবং ১৯৯১ সালের পর আশখাবাদে গৃহীত নীতিগুলোর প্রভাব আজও এই অঞ্চলে পৌঁছায়। তবে সেই প্রভাব আসে ধীরে, কোনো পূর্বঘোষণা ছাড়াই, আর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো ক্ষতিপূরণ ছাড়াই। কারাকুম খাল এখনও প্রবাহিত হচ্ছে, তুলার ক্ষেতেও এখনও চাষাবাদ চলছে, কিন্তু সেই পানি আর কখনো সমুদ্রে পৌঁছায় না। এদিকে এখান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণে কোথাও একজন এখনও সাদা মার্বেলের ভবন পালিশ করে চলেছেন। মেরি কোনো জনপ্রিয় পর্যটন গন্তব্য নয়, বরং এটি সেই শেষ শহর যার পরই মরুভূমি যেন সম্পূর্ণভাবে সবকিছু গ্রাস করে ফেলে। এই শহরের জনসংখ্যা প্রায় ১,১০,০০০। শহরের রাস্তার বিন্যাস এখনও সোভিয়েত আমলের গ্রিড পরিকল্পনা অনুসরণ করে। নিচু প্রশাসনিক ভবন আর একটি কেন্দ্রীয় পার্ক যেখানে দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভ দেখে মনে হয় একসময় সরকার এই শহরের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিল। শহরের দক্ষিণ পূর্বে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। মাটির নিচে থাকা সম্পদের হিসাবে মেরি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ শহর। প্রতি বর্গ কিলোমিটার ভূমির নিচে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। কিন্তু মাটির ওপরে তাকালে মেরি শহরটি পৃথিবীর সবচেয়ে সাধারণ ও অনাড়ম্বর শহরগুলোর একটি বলেই মনে হয়। নিচে অগাধ সম্পদ আর ওপরে একেবারে সাধারণ জীবন। এখান দিয়ে গ্যাস পাইপলাইনের কর্মীরা যাতায়াত করেন, সরবরাহবাহী ট্রাকও নিয়মিত আসে যায়। মেরি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে মরুভূমির চেহারা বদলে যেতে শুরু করে। প্রথমে চোখে পড়ে নিচু নিচু উঁচু মাটির ঢিবি। একটু ভালো করে তাকালে বোঝা যায় সেগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন দেয়াল, উঁচু প্ল্যাটফর্ম এবং মাটিচাপা স্থাপনার ভিত্তি। তারপর ধীরে ধীরে চোখের সামনে উন্মোচিত হয় এমন এক বিশাল ধ্বংসাবশেষ যা এক নজরে পুরোটা দেখা প্রায় অসম্ভব। প্রায় ১,০০০ হেক্টর জুড়ে ছড়িয়ে রয়েছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দ্বাদশ শতাব্দীতে সর্বোচ্চ সমৃদ্ধির সময় এখানে বাস করত প্রায় ৫ লাখ মানুষ। সেই সময় মালভো ছিল পৃথিবীর বৃহত্তম শহরগুলোর একটি এবং চীন থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত সিল্ক রোডের গুরুত্বপূর্ণ সব বাণিজ্যপথের মিলনস্থল নিয়ন্ত্রণ করত। এখানে ছিল একটি বিশ্ববিদ্যালয়, একটি বিশাল গ্রন্থাগার এবং উন্নত পানি সরবরাহ ব্যবস্থা। এছাড়া ছিল কারেজ নামে পরিচিত ভূগর্ভস্থ জলপথের নেটওয়ার্ক, যার কিছু অংশের চিহ্ন আজও মাটির নিচে খুঁজে পাওয়া যায়। এই ব্যবস্থাই তখনকার বিশাল জনসংখ্যার জন্য পানি সরবরাহ করত। সেই সময় মালভের জনসংখ্যা সমসাময়িক ইউরোপের যে কোনো শহরের চেয়েও বেশি ছিল। এর অবস্থান কোনো কাকতালীয় বিষয় ছিল না, সিল্ক রোডের কেন্দ্রবিন্দুতেই শহরটি গড়ে উঠেছিল। ১১৫৭ সালে মহান সেলজুক শাসক সুলতান সানজারের জন্য নির্মিত হয় সুলতান সানজারের সমাধিসৌধ। এর বিশাল গম্বুজটির ব্যাস প্রায় ১৭ মিটার।
এই স্থাপনার প্রকৌশল নকশা ছিল অত্যন্ত উন্নত। অভ্যন্তরীণ কোনো বাট্রেস সমর্থন কাঠামো ছাড়াই দ্বিস্তর বিশিষ্ট গম্বুজ নির্মাণের যে কৌশল এখানে ব্যবহার করা হয়েছিল তা সে সময়ের মধ্য এশিয়ায় কার্যত অনন্য ছিল। এই স্থাপত্য কৌশল মধ্যযুগীয় প্রকৌশল দক্ষতার এক অসাধারণ নিদর্শন হিসেবে আজও ইতিহাসবিদ ও স্থপতিদের মুগ্ধ করে। মধ্যযুগীয় ঐতিহাসিক সূত্রগুলোতে বলা হয়েছে এই সমাধিসৌধটি চারদিক থেকে একদিনের ঘোড়ার যাত্রার দূরত্ব থেকেও দেখা যেত। মরুভূমির পথ ধরে কোনো ভ্রমণকারী যদি মার্ভের দিকে এগিয়ে আসত তবে প্রায় 60 কিলোমিটার দূর থেকেই সে এই বিশাল স্থাপনাটি দেখতে পেত। আর আশ্চর্যের বিষয় হল এটি আজও দাঁড়িয়ে আছে। ১৩২১ সালে চেঙ্গিস খানের কনিষ্ঠ পুত্র তুলুই এর নেতৃত্বে মঙ্গল বাহিনী মার্ভে এসে পৌঁছায়। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা শহরটিকে ধ্বংস করে দেয় এবং এর জনসংখ্যা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। অনুমান করা হয় এই ধ্বংসযজ্ঞে প্রায় 7 লাখ থেকে 13 লাখ মানুষ নিহত হয়েছিল। পৃথিবীর বৃহত্তম শহরগুলোর একটি মাত্র এক সপ্তাহের মধ্যে ইতিহাসের পাতায় পরিণত হয়। তবে সুলতান ঝাঞ্জারের সমাধিসৌধটি টিকে যায়, কারণ মঙ্গলরা হয়তো সেখানে পৌঁছানোর আগেই সময়ের অভাবে থেমে গিয়েছিল, অথবা সেটিকে ধ্বংস করার আগ্রহ তাদের ছিল না। তারা সেখানে পৌঁছানোর আগেই হয়তো অভিযান থেমে যায়। আজ মার্ভ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, তবে এমন একটি দেশে অবস্থিত যেখানে তাদের ইউনেস্কো স্বীকৃত স্থানগুলোকে খুব বেশি প্রচার করা হয় না। এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের বেশিরভাগ অংশ এখনও প্রত্নতাত্ত্বিকভাবে খনন করা হয়নি। সরকার যে ইতিহাসের কথা উল্লেখ করে না, মরুভূমি সেই ইতিহাসকে নিজের বুকে ঢেকে রাখে। এই ধ্বংসাবশেষ ভবিষ্যতেও এখানে থাকবে, কিন্তু প্রাকৃতিক গ্যাস থাকবে না। আজকের গ্যাস পাইপলাইনগুলো সেই একই দিক অনুসরণ করে চলে যেদিকে একসময় বাণিজ্য কাফেলাগুলো যাত্রা করত। গন্তব্য একই, শুধু বহন করা সম্পদের ধরন বদলে গেছে। প্রতিটি দেশই কিছু না কিছু গোপন রাখে, কিন্তু তুর্কমেনিস্তান তার গোপন বিষয়গুলোকে দেশের কাঠামোর মধ্যেই গেঁথে দিয়েছে। অনুপস্থিতির ওপর মার্বেলের আবরণ, ইতিহাসের ওপর ব্যক্তিগত কাহিনী, আর এমন এক ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ যা সেখানে শাসন করা প্রতিটি সরকারের চেয়েও বহু পুরনো। এই ভূমি সব সরকারের আগেও ছিল এবং প্রতিটি সরকার চলে যাওয়ার পরও থাকবে। সোভিয়েত প্রকৌশলীরা আসার বহু আগে থেকেই এই মরুভূমি এখানে ছিল। তুলার ক্ষেতের জন্মের আগেও নদী প্রবাহিত হতো, আর সেই আগুন জ্বলছে তখন থেকেই। বর্তমান প্রেসিডেন্টের জন্মেরও আগে থেকে সেই আগুন জ্বলছে, আর সেটিকে নিভিয়ে দেওয়ার সরকারি আদেশও কোনো পরিবর্তন আনতে পারেনি। যা টিকে থাকে তা হলো সেই জিনিসগুলো যেগুলোকে কখনো সত্যিকার অর্থে শাসন করা যায়নি। বালু, আগুনের শিখা আর ধ্বংসাবশেষ সবকিছুই রয়ে যায় এমন এক আকাশের নিচে যার বিশাল হওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। দরজা বন্ধ হয়ে যায়, বিমান আকাশে উঠতে শুরু করে, নিচে অন্ধকারের মধ্যে একটি শহর সাদা আলোয় জ্বলতে থাকে, আর কোথাও উত্তরে সেই আগুন এখনো জ্বলছে। প্রিয় দর্শক, তুর্কমেনিস্তানের এই অজানা ইতিহাস নিয়ে 3টি পর্বে তুলে ধরেছি তুর্কমেনিস্তানের ইতিহাস ও ঐতিহ্য। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।